আমিও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো খুব বেশি আলোচনা আসলে আমরা করে ফেলিনি। আমরা মূলত হচ্ছে আ বিভিন্ন ডাটা টাইপ গুলো নিয়ে হচ্ছে আলোচনা শুরু করছিলাম। এবং আলোচনার শুরুতে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, আমাদের মূলত ডাটা টাইপ গুলো হচ্ছে এই ৭ ধরনের। ঠিক আছে? আমরা ১ম টা বলছি হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান ডাটা টাইপটা মূলত আমরা ব্যবহার করি হচ্ছে যে কোনো একটা ইনস্ট্রাকশন বা কন্ডিশন, ঠিক আছে? আমরা বিশেষ করে এগুলোকে ব্যবহার করব হচ্ছে যখন কোনো ধরনের শর্ত আসবে যে এই জিনিসটা সত্য না মিথ্যা। ঠিক আছে? সো এই জাতীয় যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে তখন আমাদের ডাটা টাইপটা প্রয়োজন হবে যেটা সেটা হচ্ছে বুলিয়ান। এবং বুলিয়ান যে ডাটা টাইপটা সেটা কিওয়ার্ডটা ব্যবহার করি এই ডাটা টাইপটার জন্য বুল। ঠিক আছে? যেমন ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করি ইন্ট। এরকমভাবে বুলিয়ান ডাটা টাইপের জন্য আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বুল এবং এটা সবসময় আইদার ট্রু বা ফলস এরকম একটা ইনফরমেশন আমাদেরকে রিটার্ন করবে। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং, ডাবল এগুলো সবগুলোই আমাদের সি এর। সো এইজন্য আমি আলোচনায় যাচ্ছি না। ভ্যালুলেস এটাও সি তে ছিল। এটা মূলত হচ্ছে আমরা ভয়েড এই কিওয়ার্ড দিয়ে ব্যবহার করি এবং এটা কোনো কিছুই হচ্ছে রিটার্ন করে না। বুলিয়ানের মতো এখানে আরো একটা স্পেশাল আমরা ডাটা টাইপ পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ওয়াইড ক্যারেক্টার। সো ক্যারেক্টার যেটা হচ্ছে আমরা নরমালি ব্যবহার করে থাকি ১ বাইটের ক্যারেক্টার স্টোর করার জন্য। যদি আমাদের ক্যারেক্টার সাইজটা যদি ১ বাইটের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াইড ক্যারেক্টার। এবং এটার জন্য আ কিওয়ার্ডটা হচ্ছে আমরা ৪ যেটা বলি আন্ডারস্কোর টি। W4 আন্ডারস্কোর টি এটা দিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে ডিফাইন করব ওয়াইড ক্যারেক্টারের জন্য। আর আমাদের নিউমেরিক যে সমস্ত ডাটা টাইপ গুলো আছে, সেই ডাটা টাইপ গুলোর জন্য হচ্ছে আমরা ৪ ধরনের মডিফায়ার ব্যবহার করতে পারি। যেমন এটা হতে পারে সাইন্ড, আনসাইন্ড, শর্ট এবং লং। এই ৪ ধরনের মডিফায়ার আমাদের নিউমেরিক যে সমস্ত ডাটা টাইপ গুলো আছে সেগুলোর জন্য আমরা ব্যবহার করি। এবং তার সাপেক্ষে আমাদের টোটাল যদি আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ আমরা যদি চিন্তা করি তাহলে জিনিসটা হচ্ছে কিছুটা এরকম। সো আমরা যদি এমনিতে ইন জেনারেল যদি ডাটা টাইপের কথা বলি, সো ডাটা টাইপ পাবো হচ্ছে ২ ধরনের। কি? একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এবং কথা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ কোনটা? যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাস। এবং ক্লাস যখনই আমরা ডিফাইন করতেছিলাম আমরা বলতেছিলাম যে ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ঠিক আছে? সো মূলত ডাটা টাইপ ২ ধরনের। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। মানে আমি যদি নিজের মতো করে কোনো ডাটা টাইপ যদি নির্ধারণ করি বা তৈরি করি, যেমন আমরা ক্লাস লিখি এবং ক্লাসের অবজেক্ট তৈরি করি। যেটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের একটা পার্টিকুলার ইনস্ট্যান্স। ওকে? আর যেটা হচ্ছে আমাদের সিস্টেম ডিফাইন্ড বা C++ ডিফাইন্ড সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। এবং এই প্রিমিটিভ ডাটা টাইপ মোটামুটি এতগুলা আমাদের টাইপের হতে পারে। সো মূলত ইন্টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ৪ ধরনের। ইন্ট, আনসাইন্ড ইন্ট, সাইন্ড ইন্ট, শর্ট ইন্ট, ঠিক আছে? আনসাইন্ড শর্ট ইন্ট, সাইন্ড শর্ট ইন্ট, দেন লং ইন্ট, সাইন্ড লং ইন্ট, আনসাইন্ড লং ইন্ট। এরকমভাবে হচ্ছে আমাদের পূর্ণসংখ্যার যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলোর জন্য আমরা হচ্ছে এই মডিফায়ার গুলোকে ব্যবহার করতে পারি। সিমিলারলি ফ্লোট, ডাবল, ডাবলের জন্য আবার আছে লং ডাবল। ঠিক আছে? সো মূলত হচ্ছে এটা সাইজ সেম। ঠিক আছে? সো ডাবল এবং লং ডাবলের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। ফ্লোটের জন্য আমরা ৪ বাইট এবং ইন্টিজারের জন্য ৪ বাইট। ঠিক আছে? এবং শর্ট ইন্টের জন্য হচ্ছে ২ বাইট। এটা খেয়াল রাখতে হবে। না হলে অন্য সকল ক্ষেত্রে ইন্টিজার হচ্ছে ৪ বাইট। ঠিক আছে? সাইন্ড এবং আনসাইন্ড এর মধ্যে পার্থক্য কি? সাইন্ড হচ্ছে নেগেটিভ নাম্বার গুলোকে রাখতে পারে। ঠিক আছে? মানে আমাদের ওভারঅল সাইজটাকে যদি চিন্তা করি তাহলে নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত। মানে কি বলার চেষ্টা করতেছি? ১ বাইট মানে হচ্ছে ১ বাইট দিয়ে আমি কত রিপ্রেজেন্ট করতে পারি? 2 টু দি পাওয়ার 8, রাইট? মানে 0 থেকে ২৫৫ পর্যন্ত টোটাল ২৫৬ টা সংখ্যা আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি বা রাখতে পারি। ওকে? এখন এটাকে যদি পজিটিভ এবং নেগেটিভের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে আমরা কি পাই? 0 হচ্ছে মাঝখানে, তার আগে হচ্ছে অর্ধেক নেগেটিভের দিকে, তার ডান পাশে বা পজিটিভ দিকে হচ্ছে বাকি অর্ধেক। মানে কি? ২৫৬ তার মানে হচ্ছে ১২৮ এরকমভাবে আসবে ১২৭ মাইনাসের দিকে, ১২৭ পজিটিভের দিকে, মাঝখানে হচ্ছে ০। এইভাবে হচ্ছে আমরা ২৫৫ টা সংখ্যাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। আর সেটা যদি আনসাইন্ড হয়ে থাকে তাহলে সেটা আমরা 0 থেকে ২৫৫ পর্যন্ত এভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি ইন্টিজারের জন্য এটা প্রায় অনেক বড় একটা সংখ্যা।
কত ২, ৪, ৬, ৮, ১০ সো ২১৪ কোটির মতো এরকম সংখ্যা পজিটিভের দিকে এবং নেগেটিভের দিকে। ঠিক আছে? যেটা হচ্ছে আমি যদি শুধু পজিটিভ যদি চিন্তা করি প্রায় হচ্ছে 4.3 বিলিয়নের মতো একটা সংখ্যা তৈরি হয়। সো এভাবে সংখ্যাগুলো জানা লাগবে না। আমরা জাস্ট হচ্ছে সংখ্যাগুলো দেখলে বুঝতে পারবো যে আমরা যদি একটা ডাটা টাইপ যদি নির্ধারণ করি, তাহলে সেই ডাটা টাইপের মধ্যে কত পর্যন্ত রাখতে পারবো। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে জানার বিষয়। ওকে? সো লাস্ট ওয়ান যেটা আমরা স্পেশাল বলছিলাম যে হোয়াইট ক্যারেক্টার। ঠিক আছে? সো হোয়াইট ক্যারেক্টারের জন্য আমাদের ২ থেকে ৪ বাট পর্যন্ত হতে পারে এবং সেটাকে আমরা বলি হচ্ছে এক উইড ক্যারেক্টার। সো এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না এটুকুর মধ্যে। সো এইটার সাপেক্ষে একটা এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করছি। এটা বাসায় প্র্যাকটিস করতে পারবো যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার কে কি ধরনের হচ্ছে ইনফরমেশন ক্যারি করতেছে। ঠিক আছে? সো এইটার সাপেক্ষে যে প্রত্যেকটা সাইজ কত আমরা চাইলে সেই জিনিসটা হচ্ছে এখানে দেখতে পারি। সো এইটা আমি ডিটেইলস আলোচনায় যাচ্ছি না। জাস্ট সি আউট স্টেটমেন্ট প্রত্যেকটার জন্য আমি হচ্ছে সাইজ অফ অপারেটরটা দিয়ে সাইজটা কত সেটা দেখার চেষ্টা করতেছি। দেন নেক্সট ওয়ান ইজ ইম্পর্টেন্টলি বুলিয়ান। যেটা বলার চেষ্টা করলাম যে সাইজ হচ্ছে সে ১ বাইট নেয় কিন্তু সে অ্যাকচুয়ালি ভ্যালু কন্টেইন করে হচ্ছে ২ টা মাত্র ভ্যালু। সেই ২ টা ভ্যালু কি? সেটা হচ্ছে আইদার ট্রু অর ফলস। ঠিক আছে? এবং যেটা বলার চেষ্টা করতেছিলাম যখন হচ্ছে আমাদের কোনো রিলেশন থাকবে, ঠিক আছে? কোনো কন্ডিশন থাকবে, তখনই হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে লাগবে বা এই অপারেটরটা কাজে লাগবে। এটার ভ্যালুটা হচ্ছে কি করবে? যদি কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে বা রিলেশনটা যদি ট্রু হয়ে থাকে তাহলে সে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ট্রু। আর যদি সেটা যদি ফলস হয়ে থাকে তাহলে সে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ফলস। ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছে যে বুল টাইপের একটা ভেরিয়েবল আছে হচ্ছে বি। ঠিক আছে? এবং বি এর ভ্যালুটা এই মুহূর্তে আমরা সেট করলাম হচ্ছে ট্রু। ওকে? আমি এখন প্রিন্ট করার চেষ্টা করতেছি বি এর মধ্যে অ্যাকচুয়ালি কি কন্টেইন করতেছে। সো নরমালি সেটা যদি ট্রু হয়ে থাকে তার ভ্যালুটা হয় 1। ওকে? এবং ফলস যদি হয়ে থাকে তার ভ্যালুটা হচ্ছে 0। কিন্তু আমরা এভাবে নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করি না। আমরা এখানে স্পেসিফিক্যালি কাজ করি হচ্ছে ট্রু বা ফলস নিয়ে। ঠিক আছে? যদি আমরা কন্ডিশন যদি টেস্ট করতে চাই তাহলে আমরা চেক করব যে এটা ট্রু কিনা বা এটা ফলস কিনা। আর তার যদি নিউমেরিক ভ্যালুর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে সেটা 0 বা 1 এরকম একটা জিনিস আমাদেরকে রিটার্ন করবে। The next important one is wide character যেটা বললাম যে এই wide character is a character data type that generally has a size greater than the traditional 8-bit character মানে আমাদের ASCII যে ক্যারেক্টার সেটা হচ্ছে 8-bit ক্যারেক্টার যেখানে হচ্ছে আমরা ABC মানে আমাদের যে আলফা নিউমেরিক ইয়েগুলো আছে অ্যালফাবেটস বা নিউমেরিক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে নরমালি আমাদের ASCII কি দিয়ে। কিন্তু এর বাইরে যদি অন্যান্য ক্যারেক্টার গুলোকে যে সমস্ত স্পেশাল ক্যারেক্টার গুলো আছে বা নতুন করে যে সমস্ত আমরা ক্যারেক্টার কোডিং এনকোডিং ব্যবহার করতেছি যেমন ইউনিকোড, ঠিক আছে? সো এই সমস্ত ক্যারেক্টার এনকোডেড যদি কোনো ক্যারেক্টার যদি হয়ে থাকে সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রয়োজন হয়ে যায় হচ্ছে হোয়াইট ক্যারেক্টার। সো the increased data type size allows for the use of larger coded character sets. Larger coded character set যেটা বললাম যে ফর এক্সাম্পল খুব কমনলি ইউজ করি যেমন ট্রু টাইপ ফন্টের জন্য আমরা যে সমস্ত ক্যারেক্টারগুলো ব্যবহার করি বা ইউনিকোড ফন্টের জন্য যে সমস্ত ক্যারেক্টারগুলো ব্যবহার করি। ঠিক আছে? সো ডিফারেন্ট এনকোডিং যখনই চলে আসে তখনই ক্যারেক্টার সাইজটা দেখা যায় যে নরমালি হচ্ছে 2 বাইট হয়ে যায়। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তখন আমরা ASCII এনকোডিং যে ক্যারেক্টার বিট বা নরমাল যে ক্যারেক্টার ডাটা টাইপ সেটা আমরা ব্যবহার করতে পারি না। এজন্য আমরা ব্যবহার করি হচ্ছে হোয়াইট ক্যারেক্টার। সো হোয়াইট ক্যারেক্টারকে কিভাবে ডিফাইন করতে পারি? আমরা বলছিলাম যে কিওয়ার্ডটা হচ্ছে wchar আন্ডারস্কোর t। ঠিক আছে? সো ফর এক্সাম্পল এটা একটা ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে হোয়াইট ক্যারেক্টার এবং ইম্পর্টেন্টলি যখনই আমরা কোনো একটা হোয়াইট ক্যারেক্টারকে ডিফাইন করব, সো এইটার আগে ওই ক্যারেক্টারটার আগে অবশ্যই আমাদের এল এই অ্যালফাবেটটুকু যুক্ত করতে হবে। ক্যাপিটাল লেটার এল এই ওয়ার্ডটুকু যুক্ত করলে আমাদের নরমাল যে সমস্ত ASCII ক্যারেক্টার আছে সেগুলো হোয়াইট ক্যারেক্টার হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে? সো এটা নরমালি ইউজ নেই বা আমরা নরমাল যে সমস্ত কোডিং করে থাকি প্রোগ্রামিং এর জন্য সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাবো না বা
হয়তো ইউজ এভাবে হবে না। কিন্তু যেটা বললাম যখনই হচ্ছে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার গুলো নিয়ে কাজ করব, তখনই হচ্ছে আমাদের এটা প্রয়োজন হয়ে যাবে। সো ডাটা টাইপের পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অপারেটরস। সো এটাও আমাদের খুব পরিচিত। অপারেটর গুলো আমরা ব্যবহার করে আসছি। সিতে যে সমস্ত অপারেটর গুলো ব্যবহার করে আসছি, সি প্লাস প্লাস এর মধ্যেও একই অপারেটর, নতুন করে কোনো অপারেটর সংযোজন বা বিয়োজন কোনো কিছুই হয় নাই। সো যদি ক্লাসিফিকেশন করার চেষ্টা করি, মোটামুটি ৪ ভাগে ভাগ করা যায়। অ্যারিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর। ঠিক আছে? সো অ্যারিথমেটিক অপারেটর এর সাথে আলাদাভাবে উল্লেখ করা অ্যাসাইনমেন্ট অপারেটর, কেননা ইকুয়াল টু আসলে কোন ধরনের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে না। কারণ অ্যারিথমেটিক অপারেটর বলতে আমরা বুঝি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? মডুলাস, এই সমস্ত অপারেশন গুলো হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর হিসেবে চিনি। তো তার সাথে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেহেতু এটাও আমাদের অ্যারিথমেটিকের সাথেই যুক্ত। সো মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর যদি দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর। সো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার খুবই পরিচিত। আমার দেখার বিষয় হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ঠিক আছে? এই যে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই ২ টা জিনিস বুঝতে পারি কিনা, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর সংযুক্ত করে অন্যান্য অপারেটর গুলো যদি আমি অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করি, তাহলে তার রিফ্লেকশনটা কি হয়? সেই জিনিসটা আমরা বুঝতে পারি কিনা। সো ১ম এ আসি ইনক্রিমেন্ট অপারেটর বা প্লাস, প্লাস অপারেটর। এটা কি কাজ করে? যেহেতু এগুলো সবগুলো সি এর, সো আমি এগুলার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আপনাদের মধ্য থেকে হচ্ছে একটু জানার চেষ্টা করব, এবং যদি সেখানে যদি আমার কোনো কিছু এড করার প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমি এড করব। না হলে অ্যান্সার গুলো আমি এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে। ইনক্রিমেন্ট অপারেটর কে বলবেন? ইনক্রিমেন্ট অপারেটর কি কাজ করে বা কিভাবে কাজ করে? রাকিব হাসান। হুম। হ্যান্ড রেজ করতে পারি। সো দেন আমি হচ্ছে আস্ক করতে পারবো। সো রাকিব হাসান বলেন দেখি, ইনক্রিমেন্ট অপারেটর কি কাজ করে বা কিভাবে কাজ করে? স্যার মান বৃদ্ধির ক্ষেত্রে ইউজ করা হয়। মানে মান কোনো একটা বৃদ্ধির ক্ষেত্রে। আচ্ছা। ভেরিয়েবলের যদি প্রতিনিয়ত মান বৃদ্ধি করতে হয় বা এরকম কিছু, তখন বা ইনক্রিমেন্ট করতে হয়, সেক্ষেত্রে ইনক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট মানেই হচ্ছে মান বৃদ্ধি করব আমরা। তো এটার সাপেক্ষে যেহেতু ডিক্রিমেন্ট যেটা দেখা যাচ্ছে নেগেটিভ সাইন, তার মানে হচ্ছে এটা মান হ্রাস করার জন্য বা কমানোর জন্য আমরা ব্যবহার করব, তাই তো? এখন কথা হচ্ছে মানটা কিভাবে বৃদ্ধি হবে, কত করে বৃদ্ধি হবে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এখানে জানার বিষয়। সো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, একটা ক্ষেত্রে বৃদ্ধি হবে, একটা ক্ষেত্রে হচ্ছে কমবে বা হ্রাস পাবে। কত করে হ্রাস পাবে, কে বলতে পারবো? স্যার বলি। হ্যাঁ। স্যার ইনক্রিমেন্টের জন্য প্রত্যেক ধাপে ধাপে এক এক করে বাড়বে, আর ডিক্রিমেন্টের জন্য প্রত্যেক ধাপে ধাপে এক এক করে কমবে। ওকে। সো ইনক্রিমেন্ট অপারেটরটা যখন আমরা ব্যবহার করব, প্রতি ধাপে হচ্ছে এক করে তার আগের চেয়ে মান বেড়ে যাবে। ঠিক আছে? মানে আগে যদি ভ্যালু থাকে ৫, যখনই প্লাস প্লাস করব ওই ভ্যারিয়েবলটার মান হয়ে যাবে ৬। সিমিলারলি ডিক্রিমেন্টের ভ্যালু হচ্ছে এক করে কমে যাবে। আগে যদি ৫ থেকে থাকে, যখনই প্লাস মাইনাস মাইনাস করব, তখন হচ্ছে তার ভ্যালুটা ১ কমে যাবে। সো এটা হচ্ছে নরমাল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ব্যাপার। এখন এইটার সাপেক্ষেই অ্যাকচুয়ালি এই যে ২ টা প্লাসের জায়গায় একটা চলে আসছে ইকুয়াল। প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই ইকুয়াল, ডিভিশন ইকুয়াল বা মডুলাস ইকুয়াল। সো এই ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে, এটা কেউ বলতে পারবো? যেকোনো একটার জন্য আগে চিন্তা করি। প্লাস ইকুয়াল, এইটার ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে? স্যার এক্ষেত্রে কত করে বাড়বে আমরা সেটা মানে ডিফাইন করতে পারি, ওই ডান পাশে সমান চিহ্নের ডান পাশে আমরা লিখে দিতে সমান পারি। চিহ্নের ডান পাশে, ভেরি ফাইন। তো সমান চিহ্নের ডান পাশে আমি যেই সংখ্যাটা দেব, সেই ধাপ করে হচ্ছে আমার ইনক্রিমেন্ট বলতে পারি। যদি মাইনাস বলি তাহলে ডিক্রিমেন্ট বলতে পারি। যদি মাল্টিপ্লাই ব্যবহার করি তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বলতে পারি। যদি ডিভিশন সিম্বল ব্যবহার করি তাহলে ডিভিশন ফ্যাক্টর বলতে পারি। ওই ধাপ অনুযায়ী হচ্ছে আমাদের কাজটা হবে। তার মানে কি, কোন একটা ভেরিয়েবল যদি বাম পাশে থাকে এক্স, তার সামনে যদি আমরা প্লাস ইকুয়াল 5 লিখি, তার মানেটা কি দাঁড়ায়?
যে আমাদের এক্স ভেরিয়েবলটার মান প্রতি ধাপে 5 করে বৃদ্ধি পাবে। এক্স মাইনাস ইকুয়াল 5 যদি লিখি, প্রতি ধাপে তার মান 5 করে কমতে থাকবে। মাল্টিপ্লিকেশন যদি ব্যবহার করি, প্রতি ধাপে তার মান 5 গুণ করে বৃদ্ধি পাবে। ক্লিয়ার কি? মনে হয় আপনাদের কাছ থেকে যেহেতু অ্যান্সার আসছে, আমি ধরে নিতে পারি সবার কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। যদি কারো যদি কোনোটা কনফিউশন যদি থেকে থাকে তাহলে বলতে পারি, না হলে হচ্ছে আমরা নেক্সট চলে যেতে পারি। আসলে আমি ধরে নিচ্ছি এগুলো সবাই পারি, খুব সিম্পল বেসিক জিনিসপত্র, বাট ইম্পর্টেন্ট। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেগুলো হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে ফেলতে চাই, ঠিক আছে? আদারওয়াইজ এখানে আসলে সময় নষ্ট করার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? একটা যদি বুঝতে পারি, সবগুলা বুঝতে পারার কথা। প্লাস প্লাস, মাইনাস মাইনাস, একটা অন্যটার বিপরীত, একটা এক এক করে বৃদ্ধি করে আর একটা এক এক করে কমায় ফেলে। আর ইকুয়াল টু সিম্বল দিয়ে যখন আমরা যে কোনো একটা অপারেটরের সাথে যখন অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করতেছি, মানে এটা হচ্ছে আমরা প্রতি ধাপে বৃদ্ধি করার চেষ্টা করতেছি বা হ্রাস করার চেষ্টা করতেছি, মানে কাজটা হয়ে থাকে ধাপে ধাপে। প্রতি ধাপে যোগ করতে পারি, প্রতি ধাপে বিয়োগ করতে পারি, প্রতি ধাপে গুণ করতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমার অ্যাসাইনমেন্ট অপারেটরটার সামনে আমি যেই অপারেটরটা ব্যবহার করব, সেই ধরনের কাজটা হবে প্রতি ধাপে। সো এটা এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় এটা আলোচনা করা লাগবে না। মডুলাস কি কাজ করে আমরা কি জানি? মডুলাস জি স্যার। অপারেটর কি স্যার কাজ করে? ভাগশেষ বের করে। ভাগশেষ বের করে, ঠিক আছে? যেমন 7 মডুলাস 5 যদি হয়ে থাকে তাহলে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে রিমাইন্ডার যেটা বা ভাগশেষ যেটা 2, ঠিক আছে? সো আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে এই মডুলাস অপারেটরটা মানে দেখতে পাবো বা ব্যবহার হবে। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্ডার অফ ইভালুয়েশন বা প্রিসিডেন্স আমরা যেটা বলি, ঠিক আছে? সো প্রিসিডেন্সের ব্যাপারটা কি আমরা জানি? অপারেটরগুলোর প্রিসিডেন্স লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, মানে কার এক্সিকিউশন আগে হবে, কার এক্সিকিউশন পরে হবে। একটা এক্সপ্রেশনের মধ্যে অনেকগুলো অপারেটর আছে, প্লাস আছে, মাইনাস আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ব্র্যাকেট আছে। এগুলো যদি থেকে থাকে তাহলে কার কাজটা আগে হবে, এই জিনিসটা কি আমরা জানি কিনা? স্যার ব্র্যাকেটের কাজটা আগে হবে। সবার আগে হচ্ছে ব্র্যাকেটের কাজটা। আচ্ছা, যদি আমাদের 4টা অপারেটর থাকে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেক্ষেত্রে কার কাজটা আগে হবে? মাল্টিপ্লিকেশন ডিভিশন, তারপরে হচ্ছে প্লাস মাইনাস। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, যেমন এখানে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, সবার আগে হচ্ছে ব্র্যাকেট অপারেটরটার, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এগুলো যদি থেকে থাকে তাহলে এগুলো আগে, আর প্লাস মাইনাস যদি থেকে থাকে তারপরে হচ্ছে প্লাস মাইনাস। আর প্লাস মাইনাস এগুলোর জন্য আমাদের কোনো অর্ডারিং আছে? বা যদি এরা যদি একসাথে থাকে, যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরা যদি একসাথে থাকে তাহলে কোনটা আগে হবে? একসাথেই তো হবে। একসাথে তো আসলে আমরা এক্সিকিউট করি না, তাহলে প্লাস আগে হবে, তারপর মাইনাস হবে। মানে আমি বাম থেকে ডানে হবে স্যার। বাম থেকে ডানে, এক্স্যাক্টলি। সো বাম থেকে ডানে, এটা হচ্ছে আমি আনসারটা জানতে চাচ্ছিলাম। সো সেক্ষেত্রে যদি আমাদের এক্সিকিউশনটা হবে লেফট টু রাইট, ঠিক আছে? যখনই সেম প্রেসিডেন্সে হয়ে যাবে তখনই আমরা এক্সিকিউশনটা করব হচ্ছে লেফট টু রাইট। আর যদি হায়ার অর্ডারে কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার এক্সিকিউশনটা আগে হবে। ক্লিয়ার কি? জি স্যার। ওকে, সো হোপফুলি ক্লিয়ার। সো যেটা বললাম, আমাদের আজকে খুব সহজ পড়ালেখা, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবো যে কোনো কিছু মানে সিতে এখনো কোনো কিছু আমি বুঝতে পারি নাই, যে জিনিসটা এখানে আলোচনা হচ্ছে কিন্তু সিতে আমি হয়তো ক্লিয়ার হতে পারি নাই, সেই জিনিসটা যেন এখানে ক্লিয়ার হয়ে যায়, আমি আপনাদের থেকে হচ্ছে এটা এক্সপেক্ট করব। সো এটা সাপেক্ষে হচ্ছে আবার একটা সিম্পল এক্সাম্পল, ঠিক আছে? সো এটাও আমরা দেখি আমাদের মানে থিওরি ক্লাস শেষে এগুলো একটা এক্সিকিউশন করে দেখবো যে আসলে কি জাতীয় ব্যাপারগুলো ঘটছে। এখানে আলোচনা নিয়ে আসতেছে না, প্লাস মাইনাস এগুলো সব পরিচিত। আমরা এখন যেতে যাচ্ছি হচ্ছে নেক্সট অপারেটর, ঠিক আছে? সো বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর আমরা পড়ে আসছি। বিটওয়াইজ অপারেটর গুলো সিতে পড়া হয়েছে। জি স্যার, হয়েছে।
জি স্যার হয়েছে। তাহলে খুবই ভালো কথা। সো প্রথমটা হচ্ছে বিটওয়াইজ ইউনারি নট, ঠিক আছে? মানে কোন একটা নাম্বারের কমপ্লিমেন্ট করে ফেলবে, ঠিক আছে? দেন সেকেন্ড ওয়ান বিটওয়াইজ এন্ড, মানে দুইটা বাইনারি নাম্বারে এন্ড অপারেশন যদি আমরা করি তাহলে হচ্ছে এই কাজটা হবে। বিটওয়াইজ অর, সিমিলারলি বিটওয়াইজ এক্সঅর, ঠিক আছে? সো এক্সঅর আমরা যদি লজিক গেটের কথা চিন্তা করি, লজিক গেটের ক্ষেত্রে এক্সঅর যেভাবে কাজ করতো সেই কাজটা হয়ে থাকবে, ঠিক আছে? শিফট লেফট, শিফট রাইট কি কাজ করে? আমাদের যদি বাইনারি রিপ্রেজেন্টেশন যদি চিন্তা করি যে কোনো একটা নাম্বারের, তাহলে সে হচ্ছে আমরা যত বিট ডান পাশে উল্লেখ করব তত বিট করে সে হচ্ছে রাইটের দিক থেকে হচ্ছে শিফট করে ফেলবে। আর একই রকম ভাবে লেফট শিফট লেফটের দিকে শিফট করে ফেলবে। সো বিটওয়াইজ এন্ড অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আগে হচ্ছে এন্ড এর কাজটুকু করবে, তারপর হচ্ছে অ্যাসাইন করে ফেলবে কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? সো প্রত্যেকটার জন্য সিমিলার ব্যাপার। পরবর্তী চারটার জন্য অর, এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট সেম কাজ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অপারেশন করবে, আর এটা হচ্ছে অপারেশন করবে প্লাস হচ্ছে অ্যাসাইন করে ফেলবে কোন একটা ভেরিয়েবলের মধ্যে। সো অপারেটর গুলো এটাও আমাদের মোটামুটি এটা সিম্পলি হচ্ছে আমাদের লজিক যে গেটের কাজ, সেই কাজটা এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে দুইটা ভ্যারিয়েবল যদি থেকে থাকে, একটা যদি এ হয়ে থাকে আর একটা যদি বি হয়ে থাকে, তাদের সাপেক্ষে এন্ড অর এক্সঅর দেন হচ্ছে ইউনারি নট, এই ভ্যালুগুলা কিরকম হবে, ঠিক আছে? সো আমরা জানি যে অরের ক্ষেত্রে যে কোনো একটা যদি 1 হয়ে থাকে তাহলে তার আউটপুট 1 চলে আসে। সিমিলারলি এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা যদি 0 হয়ে থাকে তাহলে আউটপুটটা 0 হয়ে যায়। আর এক্সঅর এর ক্ষেত্রে কি হয়? যদি দুইটা ডিফারেনশিয়েটেড যদি হয়ে থাকে, মানে দুইটা যদি ডিফারেন্ট ভ্যালু যদি হয়ে থাকে তাহলে তার আউটপুটটা হয় 1, দুটো যদি সেম হয়ে থাকে তাহলে তার আউটপুটটা হয় 0। যেমন এখানে দুইটা হচ্ছে ভিন্ন, এইজন্য হচ্ছে 1, দুইটা সেম 1 1 ও সেম, সো সেই ক্ষেত্রে তার আউটপুটটা হচ্ছে 0। আর এই ক্ষেত্রে দুইটার জন্য ছিল হচ্ছে মানে এটা হচ্ছে a এর জন্য কিন্তু শুধুমাত্র, ঠিক আছে? সো a এর জন্য এখানে 0 ছিল, তার মানে এটার নেগেটিভটা হচ্ছে 1, আর এটাও 0। সো সিমিলারলি এটাও 1, এটা 1, এটা 0। সিমিলারলি এটা 1, এটা হচ্ছে 0। সো এই অপারেটর গুলো মোটামুটি আমাদের পরিচিত, খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না। দ্য নেক্সট ওয়ান ইজ রিলেশনাল অপারেটর, ঠিক আছে? সো এইগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ স্যার ভূমিকা রাখবে। হ্যাঁ স্যার বলেন। লেফট শিফট রাইট শিফট এই শিফট সম্বন্ধিত বিষয়গুলো স্যার ভালোভাবে ক্লিয়ার করা হয় না আমাদের সিটে। ওই বিষয়ে আচ্ছা, একটু বিস্তারিত পরে যদি আলোচনা করতেন তাহলে ভালো হতো স্যার। ওকে ওকে, তাহলে আমাদের আজকের লেকচার স্লাইডের মধ্যে আমি এই মুহূর্তে অ্যাড করি নাই, তাহলে হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো আশা করি, ঠিক আছে? সো আমি এই ইনপুট গুলো চাচ্ছিলাম যে কোনটা আমাদের লেকচার স্লাইডে আমরা যেগুলো নিয়ে আসতেছি কিন্তু আমরা এখনো একটু ইনকমপ্লিট অবস্থায় আছি, ঠিক আছে? সো আমি যেহেতু আজকে এখানে এই মুহূর্তে নাই, সো আমরা একটা এক্সাম্পল সিনারিও নিয়ে এসে সেই জিনিসগুলো আলোচনায় নিয়ে আসবো। ওকে, যে শিফট যে অপারেটর গুলো আছে শিফট কিভাবে কাজ করছে, সো এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমাদের আলোচনা নিয়ে আসতে হবে, তখনই হচ্ছে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো আসলে কোনো একটা ভ্যালু কিভাবে চেঞ্জ হয়ে গেল। ওকে, সো রিলেশনাল অপারেটর, সো যেটা বললাম যে এগুলো হচ্ছে আমাদের মূলত কাজ করবে হচ্ছে যখন আমরা কন্ডিশন নিয়ে যখন কাজ করব, ঠিক আছে? মানে ওই যে ইফ এলস, মোটামুটি কন্ডিশন কোনগুলো বলতেছি এগুলো আমরা জানি যেহেতু সি আলোচনা করে আসছি। সো সেই জায়গায় হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো খুব কাজে আসবে বা রিলেশনাল অপারেটর গুলো কাজে আসবে। সো গ্রেটার দেন ইকুয়াল, সিমিলারলি লেস দেন ইকুয়াল, একটা হচ্ছে ডাবল ইকুয়াল বা যেটাকে আমরা বলেছি ইকুয়াল টু অপারেটর, ঠিক আছে? সো আবারও ক্লিয়ার করি, সিঙ্গেল ইকুয়াল যখন থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? আর যখন দুইটা ইকুয়াল থাকবে সেটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, এবং দুইটার পারপাস এবং কাজ সম্পূর্ণ ভিন্ন, দুইটা কাজ এবং উদ্দেশ্য সম্পূর্ণ রকম ভিন্ন। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা অলরেডি দেখে আসছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি কাজ করে, যে একটা ভ্যালু ডান পাশের যে ভ্যালুটা আছে বাম পাশে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে সে স্টোর করে বা অ্যাসাইন করে, আমরা যেটা বলি সব সময় ভ্যালুটাকে হচ্ছে অ্যাসাইন করে। আর যদি ডাবল ইকুয়াল হয়ে থাকে তাহলে দুটাকে সে কম্পেয়ার করে,
যে বাম পাশে যেই ভ্যালুটা আছে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তার সাথে ডান পাশে যে ভ্যালুটা আছে বা ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটা যেটা সেই দুটোর মধ্যে সে কম্পেয়ার করার চেষ্টা করে এবং যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে সে একটা কাজ করবে, যদি ইকুয়াল না হয়ে থাকে তাহলে সে অন্য একটা কাজ করবে। এবং কি কাজ করবে বা তার আউটকামটা কি, এই সবগুলা রিলেশনাল অপারেটরের আউটকামটা কি এটা কিন্তু লাস্টে বলা হচ্ছে এখানে। দি আউটকাম অফ দিস অপারেশনস ইজ এ বুলিয়ান ভ্যালু। ঠিক আছে, মানে কি হবে, আইদার ট্রু হবে অথবা ফলস হবে। ওকে, the outcome of these operations is a boolean value, মানে এই যে আমরা অপারেশন গুলো চালাচ্ছি রিলেশনাল অপারেটরের মাধ্যমে এগুলো আউটকামটা কি আসবে, আইদার এটা সত্য হবে অথবা মিথ্যা হবে। আচ্ছা, লাস্টে এখানে আরো একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কি এই যে ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু আমরা যে কোনো ধরনের ডাটা টাইপের জন্য ব্যবহার করতে পারবো। তাহলে উপরে চারটার জন্য কি ধরনের, এগুলো শুধুমাত্র হচ্ছে আমাদের নিউমেরিক যে সমস্ত ডাটা টাইপ গুলো আছে। ঠিক আছে, এবং নিউমেরিক না শুধুমাত্র, এগুলো আমরা বলবো স্পেসিফিক্যালি পূর্ণ সংখ্যা। আচ্ছা, গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করি সাধারণত পূর্ণ সংখ্যার জন্য, কারণ ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে সেটা অনেক বেশি ঝামেলাদার। কারণ একটা হতে পারে 5.00001 আর একটা হতে পারে 5.00002। ঠিক আছে, সো এই জাতীয় ক্ষেত্রে কিন্তু তাদের কম্পেয়ার করাটা খুব টাফ। সো এই জন্য আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য আসলে এই রিলেশনাল অপারেটর ব্যবহার করি না। ঠিক আছে, বা করলে অনেক সময় হচ্ছে আমরা ডিজায়ার্ড আউটপুট পাই না, যার জন্য এটা আসলে ব্যবহৃত হয় হচ্ছে শুধুমাত্র নিউমেরিক বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টিজার টাইপের ক্ষেত্রে, ইন্টিজারের যে ভেরিয়েশন গুলো দেখলাম সেগুলোর জন্য হচ্ছে আমরা এই গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল এই অপারেটর গুলোকে সাধারণত ব্যবহার করে থাকি। জাস্ট এ মিনিট, কল করতেছি। ওকে, সো এখানে আমাদের আরো কিছু স্পেশাল আমরা যেটাকে বলি হচ্ছে বুলিয়ান লজিক্যাল অপারেটর। ঠিক আছে, সো এইগুলো আমরা ব্যবহার করি হচ্ছে, এগুলোকে বলা হয় শর্ট সার্কিট অপারেটর বা শর্ট সার্কিট অর অপারেটর, শর্ট সার্কিট এন্ড অপারেটর। এগুলো সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া আছে? শর্ট সার্কিট এই অপারেটর গুলো সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া আছে? আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। শর্ট সার্কিট অর শর্ট সার্কিট এন্ড নর্মালি ইউজের লজিক্যাল ইউনারি নট অপারেটর, সেটা আলোচনা করে আসছি একটু আগে। আচ্ছা, সো যেহেতু কেউ কোনো কিছু ইয়ে করতে পারতেছে না, ধরে নিচ্ছি হচ্ছে আমরা এই জিনিসটাকে নতুন হিসেবে পাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি নতুন না, ঠিক আছে, যদিও হয়তো এইভাবে রিপ্রেজেন্টেশন করে বর্ণনা করা হয় নাই, বাট ব্যবহার করে আসছি। শর্ট সার্কিট কেন বলা হচ্ছে, আমরা একটু আগে যে একটা চার্ট দেখছিলাম সেই চার্টটাতে চলে যাই এইখানে। সো এইখানে একটু খেয়াল করি, দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে, সো আমরা বলছিলাম কি অর এর ক্ষেত্রে যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমার আউটপুট 0, সরি, যে কোনো একটা যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু আমার আউটপুটটা 1 চলে আসতেছে। যে কোনো একটা যদি 1 হয়ে যায় অর এর ক্ষেত্রে আমার আউটপুটটা 1 আসতেছে, অন্যটা কি সেটা কিন্তু আর দেখার দরকার হচ্ছে না আমাদের। একই রকম ভাবে যদি এন্ড এর সাপেক্ষে যদি চিন্তা করি, যে কোনো একটা যদি 0 হয়ে যায় আমাদের আউটপুটটা কিন্তু 0 চলে আসবে, অন্যটা কি আছে সেটা আমার দেখার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এইখান থেকে আসছে হচ্ছে এই শর্ট সার্কিট অপারেশনের ধারণাটা। আমি যেহেতু অর অপারেশন করতেছি,
ঠিক আছে? তার মানে আমি যেকোনো একটা যদি 1 পেয়ে যাই, অন্য অপারেন্ডটার মধ্যে কি আছে সেটা আসলে আমার আর ইভ্যালুয়েশন করার দরকার হয় না। ঠিক আছে? সিমিলারলি এন্ড এর ক্ষেত্রে যেকোনো একটা যদি 0 হয়ে যায়, অন্য অপারেন্ডটার মধ্যে কি আছে সেটা আর দেখার প্রয়োজন হচ্ছে না আমাদের। কারণ অলরেডি আউটপুট 0 হয়ে গেছে। সো এই অপারেশনটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট অপারেশন এবং এটা OR এর জন্যও প্রযোজ্য, AND এর জন্যও প্রযোজ্য। আচ্ছা। সো যখনই হচ্ছে আমরা AND এর ক্ষেত্রে যেকোনো একটাকে 1 যখনই পেয়ে যাব, অন্য অপারেন্ডের আউটপুটের উপর আমাকে নির্ধারণ ওয়েট করা লাগতেছে না। এখন তাহলে আপনি চিন্তা করেন যে ৪-৫ টা এরকম OR করে আছে। A OR B OR C OR D OR E। এইটা আমি OR অপারেশনের আউটপুটটা দেখতে চাচ্ছি। এখন আমার যেহেতু একটা অলরেডি 1 পেয়ে গেছি, ফর এক্সাম্পল B এর ভ্যালু 1, ঠিক আছে? তার মানে কি আমার আল্টিমেটলি পুরো এক্সপ্রেশনটার আউটপুট হচ্ছে 1। কি বলার চেষ্টা করতেছি আমি? সো সিচুয়েশনটার কথা চিন্তা করি। আমার ৫ টা ভেরিয়েবল আছে A, B, C, D, E এবং প্রত্যেকটা হচ্ছে OR দ্বারা যুক্ত। সো এটার এক্সপ্রেশনটার এক্সিকিউশনটা কিভাবে হবে? সো এখানেও প্রিসিডেন্স এর ব্যাপার। যেহেতু সবাই একই, সুতরাং আমার বাম দিক থেকে এক্সিকিউট হয়ে আসতে থাকবে। মানে প্রথমে আমি A এবং B এর OR করব। তার সাথে যে রেজাল্টটা আসবে তার সাথে C এর OR করব। যে রেজাল্টটা তৈরি হবে সেটার সাথে আমি D এর OR করব। এই যে রেজাল্টটা তৈরি হবে তার সাথে আমি E এর OR করব। সিমিলার ব্যাপার নিচেরটার মধ্যে। সো একটা আলোচনা করলে আশা করি হয়ে যাবে। এখন খেয়াল করেন, যেহেতু সবগুলা OR, তার মানে কি? আমি যদি এইখান থেকে যেকোনো এক জায়গায় যদি আমার আউটপুট যদি 1 হয়, আমাকে পরের অংশটা দেখার প্রয়োজন আছে? পরের অংশটা কিন্তু অ্যাকচুয়ালি দেখার আর প্রয়োজন হচ্ছে না। কেননা অলরেডি আমি এখান থেকে যদি 1 পেয়ে যাই আউটপুট, তার মানে এখান থেকে যাই আসুক না কেন, এখানে যদি কোনো জায়গায় 0 ও আসে, সেক্ষেত্রেও কিন্তু আমার আউটপুট 1 হবে। ঠিক সিমিলার ব্যাপার পরেরটার জন্য। যদি A and B এটার আউটপুট যদি 0 হয়, তাহলে কিন্তু আর পরেরগুলা কি আছে আউটপুট আমাকে আর দেখার প্রয়োজন হচ্ছে না। সেটা কিন্তু অটোমেটিক্যালি আউটপুট 0 হয়ে যাবে। এই অপারেশনটাকে আমরা বলতেছি হচ্ছে শর্ট সার্কিট OR অপারেশন, শর্ট সার্কিট AND অপারেশন। মানে এক্সপ্রেশনের কতটুকু পর্যন্ত আমার কাজ করলে হয়ে যাচ্ছে সেই জিনিসটা নির্ধারণ করে হচ্ছে শর্ট সার্কিট লজিক্যাল অপারেটর গুলো। সো আশা করি বুঝা গেছে। সো নেক্সট আমরা যেতে চাই হচ্ছে ডিসিশন মেকিং, এবং সেটার জন্য আমাদের যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো আছে সেই ব্রাঞ্চিং স্টেটমেন্ট গুলো হচ্ছে আজকে একটু কভার করার চেষ্টা করি। সো আমরা নরমালি যদি চিন্তা করি যে আমাদের এই ব্রাঞ্চিং কেন দরকার হয়, সো নরমালি প্রোগ্রামের এক্সিকিউশনটা কি হচ্ছে সিকুয়েন্সিয়াল, মানে প্রথম লাইন তারপর দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে হচ্ছে সিকুয়েন্সিয়ালি হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট হতে থাকে। কিন্তু যখনই হচ্ছে আমাদের কোনো ডিসিশনের ব্যাপার চলে আসে যে আমি কি এই অংশের কাজটা করব না এই অংশের কাজটা করব, কখন এই জিনিসটা এরকম একটা সিচুয়েশন হতে পারে যখন হচ্ছে আমার কোনো কন্ডিশন চলে আসবে যে হ্যাঁ, আমার যদি এরকম একটা সত্য ঘটনা হয়ে থাকে তাহলে আমি এরকম একটা কাজ করব। এটা যদি সত্যি যদি না হয়ে থাকে তাহলে আমি ভিন্ন একটা কাজ করব। ঠিক আছে? সো এরকম যখনই হচ্ছে ২ টা ডিফারেন্ট সেট অফ অপারেশন আমাকে পারফর্ম করা লাগবে বেসড অন এ কন্ডিশন, তখনই কিন্তু হচ্ছে আমাদের এরকম একটা ব্রাঞ্চিং সিচুয়েশন চলে আসে এবং তখনই হচ্ছে আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্ট গুলোকে নিয়ে আসি বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট গুলোর কারণে আমাদের হচ্ছে প্রোগ্রামটাকে কি করে ফেলতে হয়, ব্রাঞ্চে বিভক্ত করে ফেলতে হয় যে কোন ক্ষেত্রে কোন কাজটা আমি করব। তখনই হচ্ছে প্রোগ্রামটা ব্রেক হয় এবং হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জাম্প করার চেষ্টা করি। এবং এই ব্রাঞ্চিং এর জন্য বা জাম্পিং এর জন্য আমাদের হচ্ছে ৩ ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট আছে। সো একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে সুইচ, আরেকটা হচ্ছে
কন্ডিশনাল অপারেটর, এটা মূলত অপারেটরের সাপেক্ষে হচ্ছে আমরা করে থাকি, যেটা এজন্য বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট, বাট সেটাও অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ওকে, সো এই 3 ধরনের স্টেটমেন্ট হচ্ছে আমরা মূলত ডিসিশন মেকিং এর জন্য ব্রাঞ্চিং স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। যদিও ইফ এর মধ্যে আবার আলাদাভাবে বেশ কয়েকটা ভাগ আমরা দেখতে পাই। তো সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব। সো খুব সিম্পল, ইফ মানে একদম খাঁটি বাংলা যদি বলার চেষ্টা করি, যদি এটা হয় তাহলে আমি ওই কাজটা করব। ঠিক আছে? এবং ওইখান থেকে ওইরকম একটা ধারণা থেকে হচ্ছে আমাদের এরকম একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আসছে। সো যদি এটা সত্যি হয় তাহলে আমি কাজটা করব। কোন একটা কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি কাজটা করব, না হলে কাজটা করব না। তো যদি কাজটা না করি তাহলে আমাকে কি করতে হবে? ওই যে কাজের বর্ণনাটুকু আছে, ওই কাজের বর্ণনাটুকু কোডটুকু আমাকে স্কিপ করতে হবে বা জাম্প করতে হবে। সো এইজন্যই এগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চিং বা জাম্পিং স্টেটমেন্ট। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি জাম্পের ঘটনাটা। ঠিক আছে? যে যদি সত্যি না হয়ে থাকে তাহলে আমি এই কোডটুকু জাম্প করে পরের অংশে চলে যাব। ঠিক আছে? সো সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে ইফ। ঠিক আছে? ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, ইফ দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোন একটা কন্ডিশন থাকবে। ঠিক আছে? বলা হচ্ছে the condition must be a boolean expression. It must evaluate to either true or false. ওকে? সো এই যে একটু আগে রিলেশনাল অপারেটর গুলোর কথা বলে আসছিলাম, যেগুলো বলছিলাম যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে খুব কাজে আসবে। সো এইখানে যখন একটা কন্ডিশন আমি দেখব, কন্ডিশনটা আউটকাম অলওয়েজ একটা বুলিয়ান এক্সপ্রেশন হবে, যেটা আইদার ট্রু বা ফলস রিটার্ন করবে। এবং এই ট্রু ফলস এর উপর ভিত্তি করেই আমাদের ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট বা স্টেটমেন্টস আছে সেইগুলোকে হচ্ছে আমরা এক্সিকিউশন করব। ঠিক আছে? তো বলা হচ্ছে ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড, ইফ দ্য কন্ডিশন ইজ ফলস দ্য স্টেটমেন্ট ইজ স্কিপড। ওকে, সো যদি সত্যি হয়ে থাকে তাহলে হচ্ছে আমি স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব, না হলে সেটাকে স্কিপ করে স্টেটমেন্টের পরের যে স্টেটমেন্টটা আছে সেটাতে চলে যাব। এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, ইফ এর সাথে নরমালি একটা স্টেটমেন্ট যুক্ত থাকে। ঠিক আছে? সো ইফ এর সাথে আমি যদি চিন্তা করি, ইফ একটা কন্ডিশন তারপরে একটা সিঙ্গেল স্টেটমেন্ট আসবে। ঠিক আছে? এখন আমি যদি চাই যে ইফ এর সাথে এই কন্ডিশনটা ট্রু বা ফলস এর উপর ভিত্তি করে একাধিক স্টেটমেন্ট আমাকে এক্সিকিউশন করা লাগবে, সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে হচ্ছে এটাকে একটা ব্লকের মতো করে ডিফাইন করতে হবে। ব্লক বলতে কি বোঝাচ্ছি? সেকেন্ড ব্র্যাকেট। আমি প্রথম ক্লাসে বলে দিছি, যখন হচ্ছে আমরা একটা ব্লক চিন্তা করব তখনই হচ্ছে সেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসব, বা সেকেন্ড ব্র্যাকেট শুরু নির্ধারণ করবে যে একটা ব্লকের শুরু, সেকেন্ড ব্র্যাকেটটা করসপন্ডিং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ যেখানে হবে, তার মানে হচ্ছে ওই ব্লকটার স্কোপ সেখানে শেষ। সো যদি সিঙ্গেল স্টেটমেন্ট যদি হয়ে থাকে ইফ এর আন্ডারে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট না বা না দিলেও চলবে। কিন্তু যদি আমাদের একাধিক স্টেটমেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে, না হলে কিন্তু পরবর্তী যে লাইনগুলো আছে সেগুলো আর ওই ইফ কন্ডিশনের আন্ডারে এক্সিকিউশন হবে না। আশা করি কথাটুকু বুঝে গেছে। সিমিলারলি এটা যেটা বললাম একটু আগে, যে শুধুমাত্র ইফ যদি হয়ে থাকে, যেটা যদি সত্যি যদি হয়ে থাকে, কিন্তু সত্যি না হয়ে সেটা তো মিথ্যা হবে, তাই না? সো ব্যাপারটা তো এরকমও হতে পারে যে সত্যি হলে আমি এক ধরনের কাজ করব, সত্য যদি না হয় দ্যাট মিন্স মিথ্যা যদি হয়ে থাকে তাহলে আমি ভিন্ন ধরনের একটা কাজ করব। ওকে, সো সত্য হলে এক ধরনের ঘটনা ঘটবে, বাকি এক ধরনের কাজ হবে। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আরেক ধরনের কাজ হবে। আগেরটার মধ্যে ইফের মধ্যে কিন্তু যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কি কাজ করবে এরকম কোনো কিছু বলি নাই, শুধুমাত্র সত্য হলে একটা কাজ করছিলাম। সত্য যদি না হয়ে থাকে তাহলে ওইটাকে স্কিপ করে পরবর্তী অংশে চলে আসতেছিলাম। এখন আমরা বলার চেষ্টা করতেছি যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করব, যদি সত্য না হয় যদি মিথ্যা হয় তাহলে আরেক ধরনের কাজ করব। ওকে, সো সিমিলার ব্যাপার, ইফ দেন ওই যে একটা কন্ডিশন, এবং কন্ডিশনের পরবর্তীতে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে যে সমস্ত স্টেটমেন্ট গুলো সেটা হচ্ছে এখানকার এই স্টেটমেন্টের মধ্যে আসবে। আর সেটা যদি সত্য না হয় দ্যাট মিন্স সেটা যদি মিথ্যা যদি হয়ে থাকে তাহলে অন্য যে সমস্ত স্টেটমেন্ট গুলো এক্সিকিউশন হবে সেগুলোকে আমি এখানে লেখার চেষ্টা করতেছি এলস এর মধ্যে। এখন এখানে আবার ইম্পর্টেন্ট ব্যাপারটা ঠিক আগের মতোই, ইফ এর জন্য যেরকম হচ্ছে আমার একটা সিঙ্গেল লাইন অফ স্টেটমেন্ট এক্সিকিউশনের জন্য প্রযোজ্য, এলস এর জন্য নরমালি এক লাইনের স্টেটমেন্ট আমার জন্য এক্সিকিউশনে আসবে। ঠিক আছে? কিন্তু
যদি আমার একাধিক স্টেটমেন্ট যদি এক্সিকিউশন করতে হয় ইফ এর জন্য বা এলস এর জন্য, তখন হচ্ছে আমার তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে ফেলতে হবে। তার মানে কি বলার চেষ্টা করতেছি, এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট যুক্ত করতে হবে যদি আমি জানি যে আমার ইফ এর আন্ডারে একাধিক লাইন এক্সিকিউশন হবে, অথবা আমি যদি জানি এলস এর মধ্যে আমার একাধিক লাইন এক্সিকিউশন হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের একটা কাজ করার চেষ্টা করব। সো যখনই হচ্ছে আমার ইফ এক্সিকিউশন হোক বা এলস এক্সিকিউশন হোক, যেটাই এক্সিকিউশন হোক না কেন, অন্য অংশটা কিন্তু বাদ পড়ে যাবে। মানে কি বলার চেষ্টা করতেছি, ইফ যদি ট্রু হয়ে থাকে, ইফ এর ভিতরে যে কন্ডিশনটা আছে সেটা যদি ট্রু হয়ে থাকে, তার মানে আমার ইফ এর ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউশন হবে। সেক্ষেত্রে কিন্তু আর এলস এর মধ্যে যে এক্সিকিউশন কোডগুলো আছে সেগুলো কিন্তু আর এক্সিকিউশনে আসবে না। তার মানে ইফ এর এক্সিকিউশন স্টেটমেন্টগুলো এক্সিকিউশন করার পরে সে এলস এর অংশটুকুকে স্কিপ করবে এবং তার পরবর্তী যে স্টেটমেন্টটা আছে সেখানে এক্সিকিউশনটা ট্রান্সফার করে দেবে। ঠিক সিমিলারলি যদি ইফ এর যে কন্ডিশনটা আছে সেটা যদি ফলস হয়ে থাকে, তাহলে সে ইফ এর ভিতরে যে স্টেটমেন্টগুলো এক্সিকিউশনের জন্য আছে সেগুলোকে সে স্কিপ করবে, এলস এর ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে এক্সিকিউশন করবে এবং এগুলোর এক্সিকিউশন শেষে কোডের ট্রান্সফারটা চলে আসবে ইমিডিয়েটলি এলস এর পরে যে ব্লকটা শেষ হওয়ার পরে যে স্টেটমেন্টটা আছে সেখানটাতে। সো এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউশন হবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। ঠিক আছে? সো ওয়ান অর দ্য আদার উইল বি এক্সিকিউটেড বাট নট বোথ। সো আমার মনে হয় আমরা ক্লিয়ার ব্যাপারটুকু। সো তার সাপেক্ষে একটা এক্সাম্পলও আছে। নাও নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। নেস্টেড শব্দটার মানে কি? নেস্টেড শব্দটার মানে হচ্ছে আমরা যদি একটার ভিতরে যদি আরেকটাকে যদি ডিফাইন করার চেষ্টা করি, তখনই সেই এক্সিকিউশন অর্ডারটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড স্টেটমেন্ট। কি বলার চেষ্টা করলাম? ফর এক্সাম্পল আমার এখানে একটা ইফ কন্ডিশন আছে, ব্লক শুরু হয়েছে এখানে, এই ইফ এর ব্লকটা শেষ হচ্ছে এইখানে, ইফ এর সাথে একটা এলস সংযুক্ত আছে। কিন্তু এই ইফটার ভিতরে যদি আমি যাই সেখানে দেখি যে এখানে আরো একটা ইফ এলস স্টেটমেন্ট আছে। সো এই যে ইফ, তার ভিতরে আবার আরেকটা ইফ, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড সিচুয়েশন। ঠিক আছে? এরকম ভাবে আমরা যখন ব্রাঞ্চিং বা লুপিং এ যখন যাব তখন সেখানেও দেখব যে এরকম একটা লুপের ভিতরে আরেকটা লুপ ডিফাইন্ড হতে পারে। সো এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড। সো নেস্টেডটা কেন ইম্পর্টেন্ট? নেস্টেড এর জন্য আমাদের অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট, যে কার এক্সিকিউশনটা আগে হবে, কার এক্সিকিউশনটা পরে হবে, এরকম একটা নেস্টেড সিচুয়েশন যদি হয়। সো মনে রাখতে হবে নেস্টেড যদি হয়ে থাকে তাহলে নেস্টেড এর ভিতরের অংশটুকু আগে এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপরে হচ্ছে বাইরের অংশটুকু। ঠিক আছে? মানে এই কথাটুকু দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি একটু ডিটেলসে আছি। সো আমি ফার্স্টে দেখলাম ইফ আমার এই যে কন্ডিশনটা এটা ট্রু না ফলস। যদি ফলস হয়ে থাকে তাহলে তো আমি আর এর ভিতরেই গেলাম না, সো এটার ভিতরে আমার কোনো মাথা ব্যথা নেই, সাথে সাথে হচ্ছে আমি এলস স্টেটমেন্টে চলে আসলাম। ওকে? আর যদি ট্রু হয়ে থাকে তার মানে হচ্ছে আমি এখন এটার ভিতরে আসছি, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আমি এখন এটার ভিতরে আসছি, এটার ভিতরে এসে আবার এখানে টেস্ট করার চেষ্টা করতেছি যে এইটা ট্রু না ফলস। সো এইটা যদি ট্রু হয়ে থাকে তাহলে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে, এটা যদি ফলস হয়ে থাকে তাহলে আমার এলস এর স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে। তারপরে এইখানে যদি আরো যদি কোনো স্টেটমেন্ট যদি থেকে থাকে সেগুলো এক্সিকিউশন হবে, তারপরে সে বাইরে আসবে। মানে এই অংশের পুরো অংশটার কোডের এক্সিকিউশনটুকু আগে হবে, তারপরে হচ্ছে বাইরে। এই ইফের ভিতরে যদি আবার যদি কোনো একটা ইফ বা হচ্ছে অন্য কোনো স্টেটমেন্ট যদি একাধিক স্টেটমেন্ট যদি থেকে থাকে তাহলে সে এই ইফের ভিতরে কাজটুকু আগে করবে, তারপরে বাইরে এসে এলস বা তারপরে অন্যান্য যে সমস্ত স্টেটমেন্ট গুলো আছে সেগুলোর এক্সিকিউশন করবে। সেইগুলো কমপ্লিট হওয়ার পরে সে এই ব্লকের বাইরে আসবে, মানে সে এলস পাবে, তখন সে এলস এর এক্সিকিউশন করবে না, তারপরের স্টেটমেন্টটাতে এক্সিকিউশনের জন্য আসবে।
So, আমি কি এই অংশটুকু বুঝাতে পেরেছি? আমার সাথে কি সবাই আছি? জি স্যার। ওকে। সো ইফ এর আরো একটা ভেরিয়েশন হচ্ছে মাল্টি ওয়ে সিলেকশন অফ এলস ইফ, বা আমরা যেটাকে বলি হচ্ছে এলস ইফ ল্যাডার। ওকে, সো এলস ইফ ল্যাডারটা আসলে কি? অনেকগুলো যদি আমার এলস ইফ যদি থেকে থাকে, মানে ইফ এরকম অনেকগুলো ইফের কন্ডিশন, তার সাথে এগুলা কোনোটাই যদি না হয়ে থাকে আলটিমেটলি একটা এলস কন্ডিশন। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, একটু ডান পাশের ফিগারটাকে যদি দেখার চেষ্টা করি, আমার কোনো একটা কন্ডিশন আছে, কন্ডিশন 1। ওকে, কন্ডিশন 1 যদি ট্রু হয়ে থাকে তাহলে একটা কাজ হবে, যদি কন্ডিশন 1 যদি ফলস হয়ে থাকে তাহলে আমি আবার কন্ডিশন 2 টেস্ট করতেছি। কন্ডিশন 2 যদি ট্রু হয়ে থাকে তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউশন হচ্ছে। কন্ডিশন 2 যদি ফলস হয়ে থাকে তাহলে আমি আবার আরেকটা এক্সিকিউশন স্টেটমেন্ট দেখার চেষ্টা করতেছি যে আমার কন্ডিশন 3 টা ট্রু না ফলস। কন্ডিশন 3 যদি ট্রু হয়ে থাকে তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউশন হচ্ছে। কন্ডিশন 3 যদি ফলস হয়ে থাকে তাহলে আমি আবার অন্য একটা স্টেটমেন্ট এক্সিকিউশন করতেছি। মানে একটার পর একটা সিকুয়েন্সিয়ালি আমি টেস্ট করে চলেছি। ঠিক আছে? এবং যদি যে কোনো একটা ট্রু যদি হয়ে থাকে তাহলে আমার কিন্তু কাজ শেষ। তখন কিন্তু আমি এগুলোকে আর দেখছি না। যে কোনো একটা ট্রু হয়ে যাবে, আমি আর পরবর্তী অংশগুলোকে আর দেখব না। আর যদি ফলস হতে থাকে তাহলে আমি একটা পর একটা এভাবে টেস্ট করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার শেষ পর্যায়ে আমি পৌঁছাচ্ছি। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি ওয়ে ইফ এলস সিলেকশন অর সিম্পলি ইফ এলস ল্যাডার। সেটা কিভাবে ডিফাইন করি আমরা, বা সিনট্যাক্সটা কি? সো সিম্পলি প্রথমে হচ্ছে আমার একটা ইফ। ওকে, ইফ দিয়ে আমার একটা কন্ডিশন, দেন তার করসপন্ডিং স্টেটমেন্ট গুলো। সেটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে অন্য আরেকটা কন্ডিশন। ঠিক আছে? সো এইটাকে আমরা ডিফাইন করতেছি হচ্ছে এলস ইফ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এটা হয়, এটা না হয়ে যদি এটা হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। এইটা না হয়ে যদি এটা হয়, ঠিক আছে? সো এরকম ভাবে আমি চাইলে এলস ইফ যতগুলো খুশি দিতে পারবো। যদি এটা না হয় যদি এটা হয়, যদি এটা না হয় যদি এটা হয়, এরকম ভাবে আমার যতগুলা যদি এটা না হয় এটা হয়, এরকম সিচুয়েশন যতগুলো আছে প্রত্যেকটার জন্য আমি এরকম একটা এলস ইফ কন্ডিশন নিয়ে চলে আসবো। ঠিক আছে? এবং ফাইনালি যদি এদের কোনোটাই যদি না হয়, মানে এই কন্ডিশন গুলোর কোনোটাই যদি না হয়, সেক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে সেটাকে আমরা ডিফাইন করতেছি হচ্ছে এলস স্টেটমেন্ট দ্বারা। সো আগে যেটা ছিল শুধু ইফ, এবং ইফ যদি না হয়ে থাকে তাহলে কি ঘটনা ঘটবে সেটা ছিল এলস। এখন আমি এটার সাথে কি যুক্ত করলাম, এটা না হয়ে যদি এটা হয়, এইটা না হয়ে যদি এটা হয়, এরকম একটা ব্যাপার। এবং আলটিমেটলি যদি এগুলো কোনোটাই যদি না হয় তাহলে আমার কি ঘটনা ঘটবে সেটা। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে এলস ইফ ল্যাডার। সো খুব সিম্পল একটা এক্সাম্পল, যে ফার্স্ট হচ্ছে আমার একটা ইফ কন্ডিশন। সো এইখানে আমার কিছু কন্ডিশন দেয়া আছে, যদি এটা এত হয় বা এটা যদি এত হয়, এই দুইটা এন্ড করার চেষ্টা করতেছি। সো যদি এটা হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, যদি এটা না হয় সেক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে সেটাকে আমি ডিফাইন করার চেষ্টা করতেছি। এখানে আরো অনেকগুলা কন্ডিশন চলে আসছে। যদি এটা না হয়ে যদি এইটা হয়, এটাও না হয় যদি এটা হয়, এটা না হয় যদি এটা হয়। সো সেক্ষেত্রে আমার অনেকগুলা কন্ডিশন চলে আসতেছে। সো এই কন্ডিশন গুলো কোনোটাই যদি সত্যি না হয়, সো সেক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে সেটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করলাম এলস এর মাধ্যমে। ঠিক আছে? সো এই পুরো জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করার চেষ্টা করতেছি ইফ এলস ল্যাডার, এরকম একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে। বা প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো মুহূর্তে যখনই আমার একটা ট্রু হয়ে যাচ্ছে, যদি এই প্রথম ইফ যেটা আছে এটা যদি ট্রু হয়, এগুলোর কোনোটাই আর এক্সিকিউশন হবে না। এটা ট্রু হয় নাই, এখানে সে আসছে, এটা ট্রু হয়ে গেল, পরের গুলা কোনোটাই আর এক্সিকিউশন হবে না। আস্তে আস্তে এগুলো কোনোটাই এক্সিকিউশন হয় নাই বা প্রত্যেকটাই ফলস হয়েছে, আলটিমেটলি সে এলস কে এক্সিকিউশন করবে। মানে একটা না একটা এক্সিকিউশন হবেই। কিন্তু যখনই কোনো একটা এক্সিকিউশন হবে বা কোনো একটা কন্ডিশন ট্রু হবে, তারপরে যতগুলা কন্ডিশন আছে সবগুলা সে স্কিপ করে চলে যাবে। সো লাস্টলি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে?
সো সুইচ স্টেটমেন্টও একই রকম, আমরা একটু আগে যে এলস ইফ লেডারটা দেখার চেষ্টা করলাম সেটার মতোই, বাট এটার যে স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সো বলা হচ্ছে দ্য সুইচ স্টেটমেন্ট ইভালুয়েটস অ্যান এক্সপ্রেশন, ঠিক আছে, দেন অ্যাটেম্পটস টু ম্যাচ দ্য রেজাল্ট টু ওয়ান অফ দ্য সেভারাল পসিবল কেসেস, ঠিক আছে। এই কথাগুলো কি বলার চেষ্টা করতেছি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসকে তুলে ধরার চেষ্টা করব। সো প্রথম কথা বলা হচ্ছে যে আমার অনেকগুলো এরকম এক্সপ্রেশন থাকবে এবং এই এক্সপ্রেশন গুলোর সাথে সে আমার যে ইনপুটটা দেয়া আছে সেটাকে ম্যাচ করার চেষ্টা করবে, যেটার সাথে ম্যাচ করবে সেই এক্সপ্রেশনটার জন্য যে স্টেটমেন্ট গুলো দেয়া আছে সেটাকে সে এক্সিকিউশন করবে। So next important যে পার্টটা, the expression of a switch statement must result in an integral type, meaning it int or a character, ঠিক আছে। সো এই যে এক্সপ্রেশনটা আছে তার যে আউটপুটটা বা তার যে আউটকামটা আসবে সেটা অবশ্যই একটা ইন্টিজার টাইপের হবে। ইন্টিজার টাইপের মিন্স এখানে ইন্টিগ্রাল টাইপ বলা হচ্ছে, সো সেটা আইদার একটা ইন্টিজার টাইপ হবে অথবা একটা ক্যারেক্টার টাইপ হবে, ঠিক আছে। সো ক্যারেক্টার বলতে এখানে আসলে ক্যারেক্টার বলতে আমরা এখানে ক্যারেক্টারের করসপন্ডিং যে ইন্টিজার ভ্যালু সাধারণত সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করি। সো এই দুইটা টাইপের মধ্যেই হচ্ছে তার রেজাল্টটা বা তার আউটকামটা সীমাবদ্ধ থাকবে। সো বুঝা যাচ্ছে, একটু আগে আমরা যে জিনিসটা আহ, দেখছিলাম, যে ব্রাঞ্চিং স্টেটমেন্টটা দেখছিলাম কন্ডিশনাল বা ইফ এলস ল্যাডার, তার সাথে একটা মেজর পার্থক্যের জায়গাটা হচ্ছে এইখানটাতে, ঠিক আছে। আগেরটাতে হচ্ছে আমরা যে কোনো টাইপ নিয়ে আলোচনা করতে পারতেছিলাম এবং সেটার সাপেক্ষে আমাদের আউটপুটটা আসতেছিল ট্রু ফলস টাইপের, আর এইখানে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আইদার রেজাল্টটা তৈরি করবে সেটা রেজাল্টটা ম্যাচ করবে আইদার ট্রু বা ফলস হিসেবেই, কিন্তু এখানে যে টাইপগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা অবশ্যই হতে হবে আইদার ইন্টিজার বা ক্যারেক্টার। So each case contains a value and a list of statements. So the flow of control transfer to statement associated with the first value that matches, মানে হচ্ছে প্রথম যার সাথে ম্যাচ করবে সে ওই অংশটা থেকে হচ্ছে এক্সিকিউশন শুরু করবে। ব্যাপারটা কিরকম, এক্সাম্পলটা এখানে খুব ইম্পর্টেন্ট। জেনারেল সিনট্যাক্সটা আগে একটু দেখার চেষ্টা করি। সো সুইচ, দেন তার ভিতরে একটা এক্সপ্রেশন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ওকে। সো সুইচ কিওয়ার্ড, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা এক্সপ্রেশন থাকবে এবং এই এক্সপ্রেশনটাকে আমরা ম্যাচ করব হচ্ছে বেশ কিছু কেস ভ্যালুর সাপেক্ষে, ওকে। সো কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, কেস ভ্যালু 3, এরকম ভাবে কোন কেসটার সাথে ম্যাচ করে সেটাকে হচ্ছে এরকম ভাবে আমরা অনেকগুলো কেস ব্লক ডিফাইন করব। এবং কেস ব্লকগুলো কিভাবে ডিফাইন হচ্ছে সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। কেস ব্লকগুলোকে ডিফাইন করতেছি কেস কিওয়ার্ডটা, দেন একটা ভ্যালু, ওকে, দেন কোলন, কেস কিওয়ার্ড, দেন একটা ভ্যালু, দেন কোলন, তারপরে স্টেটমেন্ট লিস্ট, যতগুলো স্টেটমেন্ট আমরা খুশি এখানে লিখতে পারবো, এখানে সেকেন্ড ব্র্যাকেটও আলাদাভাবে দেয়া লাগবে না। আলটিমেটলি এই যে কেসটা, এই কেসটাকে শেষ করার জন্য আমরা ইউজ করব আরো একটা কিওয়ার্ড, এটার নাম হচ্ছে ব্রেক। সো প্রত্যেকটা কেসের সাথে একটা করসপন্ডিং ব্রেক কিওয়ার্ড অবশ্যই বা ব্রেক স্টেটমেন্ট অবশ্যই সংযুক্ত করতে হবে। এটা যদি না করে থাকি তাহলে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, যেটা হচ্ছে আপনার কোডটাকে বেশ ঝামেলাদার সিচুয়েশনে ফেলে দিতে পারে। সেটা আমরা এক্সাম্পলের মধ্যে দেখার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটে, অথবা আপনাদের কাছ থেকে আগে জানবো যে কি ঘটনা ঘটে আমরা যদি ব্রেক স্টেটমেন্টটা যদি না লিখি। সো আমরা এই অংশটা আলোচনা করে নিই, তারপরে এটাতে আসতেছি। সো এইভাবে প্রত্যেকটা কেস আমরা এখানে লিখবো, কেস দেন ভ্যালু 2, তারপরে এই কেসটার জন্য যতগুলো স্টেটমেন্ট সেগুলো লিখবো, দেন একটা ব্রেক। একই রকম ভাবে কেস ভ্যালু 3, তারপরে তার করসপন্ডিং ব্রেক। আলটিমেটলি একটা এই কেসগুলো কোনোটাই যদি না হয় আমরা চাইলে সেক্ষেত্রে এই সুইচ স্টেটমেন্টটা কি কাজ করবে সেটাকে আমরা ডিফাইন করতে পারি। সেই ব্লকটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট ব্লক। কিছু স্টেটমেন্ট and ultimately break.
সো এগুলো সব বড় হাতের ক্যারেক্টার হয়ে গেছে, যাই হোক এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, মেইন ইয়েতে থাকবে না। সো এগুলো কোনোটাই যদি এক্সিকিউশন যদি না হয়, ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে আমার এই ডিফল্ট কেসটা এক্সিকিউশন হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওই যে ইফ এলস ল্যাডারের কথা যেটা বলছিলাম, যে অনেকগুলো ইফ কন্ডিশন আমি ইলস ইফ বা ইফ এলস ইফ দিয়ে আসছিলাম, কিন্তু এগুলো কোনোটাই যদি এক্সিকিউশন না হয়, আলটিমেটলি আমার এক্সিকিউশনটা হয়ে থাকে হচ্ছে এলস। সো এইখানেও ঠিক সেম ব্যাপার, যদি আমার এই কেসগুলোর কোনোটাই যদি এক্সিকিউশন না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার যেই স্টেটমেন্ট বা সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউশন হতে হবে, সেটাকে আমি ডিফাইন করি হচ্ছে এই ডিফল্ট ব্লকের মধ্যে। সো এগুলো কোনোটাই যদি সেক্ষেত্রে এক্সিকিউশন না হয়, তখন হচ্ছে আমার এই ডিফল্ট সেগমেন্টটা এক্সিকিউশন হবে। সো এখন যে কথাটা বলতেছিলাম, আমি যদি এখানে যদি ব্রেক যদি না লিখি, তাহলে কি ঘটনাটা ঘটবে কেউ বলতে পারবো? স্যার যদি ব্রেক ইউজ না করি তাহলে যেখান থেকে আমার মানে যেখানে আমার মিলবে, মানে যেখান থেকে আর কি মেলা শুরু হইলো তার পরের গুলা এক্সিকিউট হইতে থাকবে। এক্সিকিউট হতে থাকবে, কোথায় গিয়ে থামবে সে? স্যার একদম শেষে গিয়ে থামবে। একদম শেষে গিয়ে থামবে, বা অন্য যেখানে গিয়ে সে ব্রেক পাবে সেখানে গিয়ে থামবে, মানে পরবর্তী ব্রেকের আগ পর্যন্ত তার চলতে থাকবে। তার চলতে থাকবে। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, এবং থ্যাংক ইউ, আপনার অ্যান্সার কারেক্ট। এই কথাটুকু আশা করি সবাই বুঝতে পারছি। আমি যদি এইখানে যদি ব্রেক যদি না দেই, ফর এক্সাম্পল এই ব্রেকটাকে যদি না দেই, তাহলে কি ঘটনা ঘটবে? যে কথাটা মাত্র বলতেছিল, যে কেস 1, কেসের জন্য ভ্যালু 1 এটার সাথে সে ম্যাচ করে গেল, ঠিক আছে? সো এইটা ট্রু হলো, আমি জানি যে আমার এটা এটার সাথে ম্যাচ করছে, সুতরাং আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হওয়া উচিত। কিন্তু তারপরে কোনো ব্রেক নাই, তার মানে কি কেস 2 তে কি ভ্যালু ম্যাচ করছে কি করে নাই, সে কিন্তু ওইটা আর দেখবে না। এর পরবর্তী যে স্টেটমেন্ট গুলো আছে সেইগুলাকে, এই যে স্টেটমেন্ট লিস্ট 2, এগুলোকে সে এক্সিকিউশন করে ফেলবে। সো স্টেটমেন্ট লিস্ট 1 এক্সিকিউশন করলো, যেটার সাথে অ্যাকচুয়ালি সে ভ্যালিড বা যে কন্ডিশনটা সে ম্যাচ করছে, সেটার স্টেটমেন্টগুলো এক্সিকিউশন করছে, কিন্তু ব্রেক না থাকাতে স্টেটমেন্ট লিস্ট 2 সে এক্সিকিউশন করলো। এইখানে কেস 2 তে এখানেও ব্রেক না পাওয়াতে সেই স্টেটমেন্ট লিস্ট 3 সেটাকেও সে এক্সিকিউশন করে ফেলবে, এবং ফাইনালি এখানে এসে সে একটা ব্রেক পেলো, তারপরে গিয়ে সে থামবে। তার মানে যদিও আমার অ্যাকচুয়ালি কেস ভ্যালু ম্যাচ করেছে ভ্যালু 1 এর সাথে, সে কিন্তু ভ্যালু 2 এর যে কেস কন্ডিশন ছিল সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউশন করে ফেলছে। কেস ভ্যালু 3 এর জন্য যে স্টেটমেন্টগুলো ছিল সেগুলোকেও সে এক্সিকিউশন করে ফেলছে। সো এই জন্য ব্রেক স্টেটমেন্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যে আমার প্রত্যেকটা কেসের সাথে একটা করসপন্ডিং ব্রেক স্টেটমেন্ট থাকতে হবে। এটা দিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই কেসের যেই ভ্যালুটা আছে তার জন্য করসপন্ডিং স্টেটমেন্ট গুলো হচ্ছে এইখানেই সীমাবদ্ধ। মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি একটা ব্লক নির্ধারণ করার চেষ্টা করতেছি। আশা করি আমার কথাটা বুঝা গিয়েছে। ওকে, সো এই কথাটুকু হচ্ছে এখানে ব্রেকের জন্য বর্ণনা করা হয়েছে। ইফ এ ব্রেক স্টেটমেন্ট ইজ নট ইউজ, দ্য ফ্লো অফ কন্ট্রোল উইল কন্টিনিউ ইনটু দ্য নেক্সট কেস। ঠিক আছে, সো আমরা আজকে এখানে শেষ করব। একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি হচ্ছে বাসায় টেস্ট করব। যদি কোনোটা বোঝা না যায় তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো দেখার চেষ্টা করব বা এগুলো অ্যানালাইসিস করব। এই পর্যায়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের আজকের ক্লাসে?